আসসালামু আলাইকুম। এইটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হামাস ইসরায়েল বন্দি বিনিময় শুরু, মুক্ত 7 জিম্মিকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর, মুক্তির অপেক্ষায় 2000 ফিলিস্তিনি। শিক্ষা ভবনের সামনে রাজধানীর 7 কলেজ শিক্ষার্থীদের অবস্থান, সড়কে পুলিশের ব্যারিকেড, আজও ধর্মঘটে এমপিওভুক্ত শিক্ষকরা। নির্বাচনের মধ্য দিয়ে দেশে যখন গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, তখন পিআরের দাবিতে আন্দোলন উদ্বেগজনক, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনা ছাত্রদের উপর গুলি চালাতে উপসামরিক সচিব কর্নেল রাজীবকে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এবং সমন্বয়কদের সাথে সরকারের কোনো দূরত্ব নেই, জানালেন ধর্ম উপদেষ্টা। প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীতের শিক্ষক নিয়োগ স্থগিত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতির পর অবশেষে হামাস ইসরায়েল বন্দি বিনিময় শুরু হয়েছে। এরই মধ্যে হামাসের কাছ থেকে মুক্ত 7 জনকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে রেড ক্রস। আজই ছাড়া হবে আরও 13 জনকে। তবে চুক্তি অনুযায়ী প্রায় 2000 ফিলিস্তিনি বন্দির মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে গাজায় রক্তক্ষয়ী সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনা নিয়ে আজ মিশরে আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ শেষে এই বৈঠকে যোগ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিস্তারিত আশিকুর রহমানের প্রতিবেদনে। একদিকে বিধ্বস্ত গাজা ও খান ইউনিসে উদ্বিগ্ন ফিলিস্তিনিদের অপেক্ষা, অন্যদিকে তেল আবিবে ইসরায়েলি জিম্মিদের স্বজনদের ভিড়। প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে আটক ও জিম্মি থাকা স্বজনদের ফিরে পেতে অধীর আগ্রহের অবসান হতে যাচ্ছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর বন্দি বিনিময় চুক্তির আওতায় অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। স্থানীয় সময় সোমবার সকাল 8টার পর 7 জিম্মিকে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়। পরে তাদের ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর কাছে হস্তান্তর করে রেড ক্রস। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে 7 জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে তারা হলেন যমজ সন্তান গালি এবং জিভ বারমান, মাতান অ্যাংরেস্ট, অ্যালন ওহেল, ওমরি মিরান, এইতান মোর ও গাই গিলবোয়া। জিম্মি মুক্তির খবরে তেল আবিবে হোস্টেজেস স্কোয়ারে উল্লাসে ফেটে পড়েন হাজারো ইসরায়েলি নাগরিক। জিম্মিদের মুক্তির খবরে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন, পতাকা ওড়ান ইসরায়েলের। কেউ উচ্ছ্বসিত হয়ে সন্তানের সাথে ফোনে কথা বলেন, তোমরা সবাই বাড়ি ফিরছো, আমি তোমাদের ভালোবাসি, ঈশ্বরকে ধন্যবাদ, আর কোনো যুদ্ধ নেই। মুক্ত ইসরায়েলি এসব নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বন্দি বিনিময় চুক্তির আওতায় আজ আরও 13 ইসরায়েলিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক 2000 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। তবে নেতানিয়াহুর দপ্তর নতুন করে শর্ত দেয় ফিলিস্তিনিদের মুক্ত হওয়া নিয়ে এখনো শঙ্কা দেখছেন স্বজনরা। এদিকে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে এরই মধ্যে তেল আবিবে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজগ জানিয়েছেন, ট্রাম্প গাজা থেকে জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে এবং যুদ্ধের অবসান ঘটাতে ভূমিকা রাখায় তাকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মাননা দেয়া হবে। অন্যদিকে টানা 2 বছরের বেশি সময় ধরে চলা গাজার রক্তক্ষয়ী সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে আজ মিশরে আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। ট্রাম্প সহ 20টি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা এতে যোগ দেবেন। মিশরের শারম আল শেখ শহরে অনুষ্ঠেয় বৈঠকের সম্মেলনে সভাপতিত্ব করবেন ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এই বৈঠকে যোগ দিতে এরই মধ্যে মিশরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যোগ দেবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান,
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে ইসরায়েল ও হামাসের কোনো নেতা থাকছেন না এই বৈঠকে। আশিকুর রহমান, এটিএন বাংলা। সরকারি 7 কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বেলা 11টায় 7 কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। গেল 26শে মার্চ 7 কলেজকে আলাদা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়া হয়। এর আগেও সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়া হলেও সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি বলে জানান শিক্ষার্থীরা। এর পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে দাবি করে তারা জানান, শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার কাছে যাবে না, শিক্ষার্থীদের কাছে আসতে হবে তাদের। অন্যথায় যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার দায় নেবে না শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, শিক্ষার্থীরা কি এখনো শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন এবং কর্তৃপক্ষের সাথে কি কোনো আলোচনা হয়েছে কি? শারমিন, এই মুহূর্তে অবস্থান করছি শিক্ষা ভবনের মোড়ে। সকাল 11টা থেকে কিন্তু 7 কলেজের যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন তাদের এক দফা দাবি নিয়ে। তাদের এক দফা দাবি হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা করার কথা ছিল, ঘোষণা দেওয়া হয়েছিল, সেটার আসলে কোনো অধ্যাদেশ এখনো পর্যন্ত জারি হয়নি। তারা বলেছে যে 26শে মার্চ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঘোষণা দেওয়া হয় তাদের আন্দোলনের কারণে। পরবর্তীতে সরকার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো বাস্তবায়নে কোনো রোডম্যাপ দেওয়া হয়নি, কোনো অধ্যাদেশ এখনো পর্যন্ত জারি করা হয়নি। এর ফলে তারা কিন্তু আবারও রাস্তায় নেমে এসেছেন এবং এক দফা দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। এবং তারা যেটা বলছেন যে এই দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত তারা আসলে এই আন্দোলন চলমান রাখবে। তারা এটাও বলেছেন যে আজকে তারা যে আন্দোলনটা করছেন, আজকে কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের সাথে কেউই যোগাযোগ করেনি। এখনো পর্যন্ত তারা বলেছে যে তাদের যে দায় দাবি আছে সেই দায় দাবি নিয়ে কথা বলতে হলে তাদের কাছে এসে, এই রাস্তায় এসেই তাদের সাথে আসলে কথা বলতে হবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রতিনিধি গিয়ে তাদের সাথে কথা বলবেন না বলে তারা কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন। এছাড়া তারা যেটা বলেছেন যে আগামী 16 অক্টোবরের মধ্যে জানাতে হবে কবে অধ্যাদেশ জারি করা হবে। 16 অক্টোবরের মধ্যে অধ্যাদেশের যে আশ্বাস তারা আসলে সেটা আজকেই পেতে চান। তারা বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত যারা আছেন তাদের মধ্যে থেকে কোনো কর্মকর্তা এসে তাদেরকে এখানে কথা দিতে হবে যে 16 তারিখের মধ্যে অধ্যাদেশ জারির যে তারিখ, সেই তারিখটা তাদেরকে আসলে জানানো হবে, অন্যথায় তারা কিন্তু এখান থেকে যাবে না। তারা বলেছে যে তারা 10 মিনিটের মধ্যেই তাদের এই অবরোধ বা রাস্তায় অবস্থান কর্মসূচি সেটা স্থগিত করে তারা এখান থেকে চলে যাবেন যদি কোনো কর্মকর্তা এসে তাদেরকে বলেন যে কবে অধ্যাদেশ দেওয়া হবে। এছাড়া তারা বিভিন্ন ধরনের অভিযোগ এখান থেকে কিন্তু তুলছেন। তারা বলছেন যে একটা সিন্ডিকেট কাজ করছে, সেই চক্রই কিন্তু চাচ্ছে আসলে ঘোষণা হওয়ার পরও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাজ অগ্রসর না হোক। এক ধরনের ক্যাডার আছে, শিক্ষা ক্যাডার, তারা চাচ্ছেন বলে তারা অভিযোগ করেছেন। এবং তারা বলেছেন যে যারা শিক্ষক রয়েছেন, যারা ঢাকায় 7 কলেজে কাজ করেন, তাদের আসলে ঢাকার সাথে জীবনযাপনে তারা অভ্যস্ত হয়ে গেছে। এর ফলে যদি বিশ্ববিদ্যালয় হয়ে যায় তাদের হয়তোবা অন্য কোনো জায়গায় পোস্টিং হতে পারে। এর জন্য তারা আসলে শিক্ষকরা চাচ্ছেন না আসলে এই বিশ্ববিদ্যালয়টা হোক। এই ধরনের অনেক অভিযোগ কিন্তু তারা করছেন। সর্বশেষ যেটা বললাম আর কি, অধ্যাদেশ জারি খবর বা অধ্যাদেশ জারি হওয়ার যে তারিখটা, সেই তারিখটা ঘোষণার আগ পর্যন্ত তারা এখান থেকে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। শারমিন, মুশফিক, আপনাকে ধন্যবাদ।
মূল বেতনের 20% হারে ভাতা বাড়ানোর দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী পেশা শ্রেণীকক্ষে ফিরবেন বলেও জানান শিক্ষকরা। যে অধিকার আপনারা যদি না দিতে পারেন, শুধু সুশাসনের বক্তব্য দিয়ে না নিয়ে ফিরবো না ইনশাআল্লাহ। রক্তাক্ত কেন? এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মনির হোসেন তপু। এবারে যুক্ত হচ্ছি তার সাথে। তপু, শিক্ষকদের দাবি পূরণের বিষয়ে সরকারের সাথে কি আলোচনা হয়েছে? ধন্যবাদ শারমিন। আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এখানে যারা শিক্ষকরা, যারা এমপিভুক্ত যারা শিক্ষক রয়েছেন, তারা দ্বিতীয় দিনের মতন কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত এই অবস্থান কর্মসূচি থেকে আমাদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য নিশ্চিত করা হয়নি। তবে তারা বারবার একটি বিষয়ে বলার চেষ্টা করছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো যৌক্তিক। যেমনটা তারা দাবি করছেন যে তাদের 20% তাদের বাড়ি ভাড়া ভাতা দিতে হবে এবং একই সাথে 1500 টাকা চিকিৎসা ভাতা সহ তাদের আরো কয়েকটি ন্যায্য দাবি রয়েছে। সেই দাবিগুলো তারা পূরণের জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। আর এখন দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আশপাশে এই প্রাঙ্গণ জুড়ে আমরা দেখছি যে শত শত শিক্ষক এখানে সকাল থেকে তারা অবস্থান করছেন এবং স্লোগানের মাধ্যমে তারা তাদের দাবি দাওয়াগুলো জানানোর চেষ্টা করছেন। তবে তারা বারবার একটি বিষয় বলছেন, যেহেতু আজ কর্মবিরতি তারা পালন করছেন, সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের দাবি দাওয়াগুলো সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত করা না হবে সেই পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন এবং কর্মসূচি পালন করবেন। একই সাথে তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি তাদের দাবি দাওয়াগুলো না মানা হয় সেক্ষেত্রে তারা হয়তো মার্চ টু শিক্ষা ভবন অথবা মার্চ টু যমুনা মতন কঠোর কর্মসূচি তারা হাতে নিতে বাধ্য হবেন, এমনটা জানানো হচ্ছেন। তবে এখানে অনেকজন শিক্ষকের সাথে কথা বলেছি, তারা যেটি বারবার বলার চেষ্টা করছেন যে বহির্বিশ্বে যেভাবে শিক্ষকদের মূল্যায়ন করা হয়, শিক্ষকদের সম্মানের ক্ষেত্রে যাতে কোনো ধরনের হানি না হয় সেক্ষেত্রে তারা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। তবে তারা যেটি বলছেন যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যে দাবি দাওয়াগুলো জানানোর পরবর্তীতে যে 500 টাকা বাড়ি ভাড়া ভাতা বাড়ানো হয়েছে সেটি অসম্মানজনক হয়েছে তাদের জন্য তারা বলছেন, এবং সেজন্য তারা বলছেন যে এটি দ্রুত বাড়িয়ে 20% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা বাড়াতে হবে এবং একই সাথে চিকিৎসা ক্ষেত্রে যে ভাতা দেওয়া হয় সেটি 1500 টাকা বাড়ানোর জন্য তারা দাবি জানাচ্ছেন। আর এখানে তারা শিক্ষকরা যারা এখানে অবস্থান করছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ সহ মাদ্রাসা সহ শিক্ষকরা এখানে অবস্থান করছেন, তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের এই দাবি দাওয়াগুলো মেনে নিতে হবে, মেনে না পর্যন্ত তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন না। জি শারমিন, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন তপু। এদিকে রাজধানীতে শিক্ষকদের সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মবিরতি চলছে। নাটোরে সকাল 10টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নিজ নিজ কর্মস্থলে এলেও ক্লাস বর্জন করে তারা বাইরে অবস্থান নেন। ফলে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে গেলেও ক্লাস করতে না পেরে খেলাধুলা সহ নানাভাবে অলস সময় কাটায়। নাটোর জেলায় স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সহ মোট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 542টি। খাগড়াছড়িতেও চলছে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের কর্মবিরতি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। খাগড়াছড়িতে 2 শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা এই আন্দোলন করছেন। মেহেরপুরে সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করে প্রতিবাদ করেছেন শিক্ষকরা। সকাল থেকে এসব প্রতিষ্ঠানে পাঠদান না হওয়ায় অলস সময় পার করেন শিক্ষার্থীরা।
নির্বাচনের মধ্য দিয়ে যখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে তখন পিআরের দাবিতে আন্দোলন খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খ্রিস্টান সম্প্রদায় নেতাদের সঙ্গে মতবিনিময়ের সভায় তিনি বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করার পায়তারা চলছে। আগামী নির্বাচনে মানুষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রায় দেবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে ধারাবাহিকভাবে মত বিনিময় করছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনাকে আড়াল করে ধর্মীয় দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আজকে রাজনীতিতে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে 1971 সালের যে জন্য আমরা যুদ্ধ করেছিলাম, স্বাধীনতার যুদ্ধ, আমাদের সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি, বাংলাদেশি হিসেবে আমাদের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনার সামনে নিয়ে আসার প্রচেষ্টা চালানো হচ্ছে। এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়। আমরা যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। এ সময় জাতীয় নির্বাচন ও সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর প্রসঙ্গে তিনি বলেন, সবকিছুর ঊর্ধ্বে উঠে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। তিনি বলেন, পিআর পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ। পিআর এই বিষয়টা অনেক দেশে আছে, কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না। আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে তারা তারপর থেকে পিআরে যাবেন। মির্জা ফখরুল বলেন, সব জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশ, বিশেষ কোনো সম্প্রদায়কে আলাদা করে গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। পল্টন থানার গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। 2018 সালে করা এই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচার আজ এই রায় দেন। প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস ন্যায় বিচার পাওয়ার কথা জানিয়ে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা নির্যাতনের ফলে তিনি সহ বিএনপির লাখো নেতাকর্মীর ব্যক্তি পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে। মামলার রায়কে কেন্দ্র করে পুরান ঢাকার আদালত পাড়ায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। এই মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর এই কোর্টে আমাকে আসতে হয়েছে। কখনো গ্রেপ্তার হতে হয়েছে, গ্রেপ্তার অবস্থায় আমাদেরকে জেল থেকে আনা হয়েছে এখানে হাজিরা দেওয়ার জন্য, শুধুমাত্র কষ্ট দেওয়া। মাননীয় আদালত দেখেছেন যে মামলায় আসলে কিছু নাই, অবশেষে আজকে আমাদেরকে খালাস দিয়েছেন। এবং আমাদের যে হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা রয়ে গেছে, এখন পর্যন্ত অনেক মামলা আছে। আমি সেই সমস্ত সকল মামলার প্রত্যাহার দাবি করছি। হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন দাবি করে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জানিয়েছেন, তাদের নির্বাচন করার কোনো ইচ্ছে নেই। প্রাথমিক বিদ্যালয়ের অনতিবিলম্বে সংগীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা জারি, রাষ্ট্রীয়ভাবে 5 মে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করা ও কোরআন অবমাননার বিচারের দাবিতে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামাতকে নিয়ে হেফাজতে আমিরের বক্তব্য একান্তই ব্যক্তিগত বলেও জানান মামুনুল হক। এদিকে সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, কোরআন পোড়ানোর বিচারের জন্য কঠোর আইন না থাকার সুযোগে একের পর এক ধর্ম অবমাননার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ পাচ্ছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ সরাসরি কখনোই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত অথবা রাজনীতি তৎপরতার সাথে, বিশেষ করে দলীয় রাজনীতির সাথে হেফাজতের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই।
কাজেই হেফাজতে ইসলাম তার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে কোন রাজনৈতিক দলীয় কর্মসূচির সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। কাজেই সেই হিসাবে নির্বাচনী নিজস্ব কোন তৎপরতা, কোন জোট অথবা কোন অ্যালায়েন্স করার হেফাজতে ইসলাম বাংলাদেশের মৌলিক নীতিমালার পরিপন্থী, কাজেই সেটা করার সুযোগ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নেই। সমন্বয়কদের সাথে সরকারের কোনো দূরত্ব নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি বলেন, রাজনৈতিক কারণে হয়তো এনসিপি নেতারা উপদেষ্টাদের সেফ এক্সিটের বিষয়টি বলছেন, তবে সেফ এক্সিটের চিন্তা করছে না ধর্ম উপদেষ্টা। নির্বাচনের পর নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর মূল লক্ষ্য বলেও জানান তিনি। উপদেষ্টা আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ে আপাতত সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি পর্যালোচনা করবে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস বা এমএ সমমানের সনদধারীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করেছেন ধর্ম উপদেষ্টা। এখনো পর্যন্ত 60,000 মুসল্লি হজের নিবন্ধন করেছেন বলেও জানান তিনি। বাড়তে পারে এই সময়। নির্বাচিত সরকারকে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এটা আমাদের জন্য বড় কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নাই। আর আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই, ফলে আমাদের যে লুকিয়ে থাকতে হবে। আমরা তো ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে সবগুলো প্রশাসনিক যে সিস্টেম, ইকোনমিক সিস্টেম, সবগুলোকে আমরা একটা সহনীয় পর্যায়ে আমরা নিয়ে এসেছি। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের জন্য আমরা পথ মসৃণ করে দিয়েছি। জুলাই আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপর থেকে সরাসরি গুলি চালাতে উপসামরিক সচিব কর্নেল রাজীবকে নির্দেশ দিয়েছিলেন। রাজীব এখন বিদেশে পলাতক বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্কের প্রথম দিনের শুনানিতে গতকাল অভিযোগের প্রেক্ষাপট হিসেবে আওয়ামী শাসন আমলে সংগঠিত বিভিন্ন অপকর্মের ইতিহাস তুলে ধরেন চিফ প্রসিকিউটর। আজ যুক্তিতর্কে তিনি বলেন, গত 15 বছর পারিবারিক উত্তরাধিকারের রাজনীতি ও ক্ষমতা চিরস্থায়ী করতে দেশের প্রশাসন, বিচার বিভাগ, গণমাধ্যম ও সেনাবাহিনীকে ব্যবহার করেছে আওয়ামী লীগ। এর আগে সকালে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনালের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে ফেসবুক পেজে। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরে আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 21 অক্টোবর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 2। আর মাত্র 2 দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। প্রচারণা বন্ধ হবে আগামীকাল রাত 12টায়। এই সীমিত সময় সামনে রেখে সকাল থেকে রাত অবধি ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকরা। কয়েকজন প্রার্থী অভিনব কায়দায় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। কেউ গান গেয়ে, কেউ অভিনয়, আবার কেউ খেলোয়াড় সেজে প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও বাম ছাত্র জোট সহ কয়েকটি সংগঠন ভিন্ন ভিন্ন ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছে। 16 অক্টোবর বৃহস্পতিবার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসে যে এখন আপনার মাঝে মাঝে যে অরাজকতা তৈরি হয়, এটা কিভাবে নিরসন করা যায় এবং সন্ত্রাস মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং আমার প্রতিটা বোনের ইজ্জত যাতে রক্ষিত থাকে সেটা নিশ্চিত করা, তারা যেন কোনো ধরনের যৌন হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করা এবং তারা সবসময় সেফটির আন্ডারে থাকবে সেটা নিশ্চিত করা সহ আমরা মূল ডিটেলস 13টা দফা দিয়েছি এবং এর পাশাপাশি আমরা বিভাগীয় প্রতিটা বিভাগেই আমাদের ইস্তেহার ছিল। বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী ও কৃষকদের সহায়তায় একটি সোশ্যাল বিজনেস তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির রাজধানী রোমে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইফাদের প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। বৈঠকে গভীর সমুদ্র মৎস্যশিল্প, আম কাঁঠালের রপ্তানি, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা তৈরি এবং মহিষের দুধ থেকে মোজারেলা চিজ উৎপাদন নিয়ে আলোচনা হয়। প্রফেসর ইউনূস ইফাদকে বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর আহ্বান জানান। এ সময় ইফাদ প্রেসিডেন্ট সোশ্যাল বিজনেস ও কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। এর আগে রোববার স্থানীয় সময় 5টায় ইতালি পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরের আমলাতান্ত্রিক জটিলতা না কাটলে সেবা পেতে জনগণের দুর্ভোগ কমবে না বলে ক্ষোভ জানিয়েছেন খোদ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে তিনি একথা জানান। লাল ফিতার দৌরাত্ম্য বন্ধে আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না বলেও অসহায়ত্ব প্রকাশ করেন উপদেষ্টা। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। 2024 সালে বিশ্বে প্রায় 23 লাখ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন প্রায় 7.5 লাখ। বাংলাদেশেও প্রতি বছর 13,000 নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় স্তন ক্যান্সার সচেতনতা মাস নিয়ে এই সেমিনারের আয়োজন। দেরিতে ক্যান্সার শনাক্ত হওয়া, পর্যাপ্ত চিকিৎসা কেন্দ্র ও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা, ব্যয়বহুল চিকিৎসা হওয়ায় রোগীরা সময়মতো ও যথাযথ চিকিৎসা পান না বলে জানান চিকিৎসকরা। পেন নিয়ে আসেন একটা পার্সেন্টেজের রোগী, প্রায় 35%। কিছু রোগী আসছেন কোনো ধরনের সিমটম না নিয়ে। স্তনে চাকা নিয়ে আসার সংখ্যা মাত্র 20%। 17-18 কোটি মানুষের জন্য স্বয়ংসম্পূর্ণ অ্যাকচুয়ালি ক্যান্সার সেন্টার হওয়ার কথা 180টি। সরকারি বেসরকারি মিলিয়ে আমাদের 20-22টি বেশি নাই। স্তন ক্যান্সারের সচেতনতা বাড়াতে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছাতে সবচেয়ে বড় বাধা আমলাতন্ত্র। স্বীকার করতে কোনো আমার দ্বিধা নেই। মিনিস্ট্রির যে ব্যুরোক্রেসি, অধিদপ্তরের যে ব্যুরোক্রেসি, এগুলোকে যদি আমরা পার হতে না পারি, সত্যি সত্যি আমাদের দেশের জনগণের জন্য দুর্ভোগ আছে। একটা ফাইল, আমি নাম বলছি না, এক জায়গায় বসেছিল 1 মাস 10 দিন। ক্যান্সার চিকিৎসায় সরকার 363 কোটি টাকার সরঞ্জাম কিনছে বলেও জানান উপদেষ্টা। 363 কোটি টাকার যন্ত্রপাতি কেনার একটা প্রক্রিয়ার মধ্যে আছে। এটা আরো আগে হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু যে বললাম ব্যুরোক্রেসির গোলার মধ্যে পড়ে খালি ঘুরছে। এগুলোকে পানিশেবল করা যায় না। এমন দুর্ভাগ্য, যারা অপরাধ করে তাকে পানিশমেন্ট দেওয়া যায় না। পানিশমেন্ট দিলে আবার কিছুদিন পরে সে আবার ঘুরে ফিরে চলে আসে। অদ্ভুত একটা চক্রের মধ্যে আমরা আছি। জেলা উপজেলায় এই রোগের সচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি এনজিওদের কাজ করার আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। যার সামর্থ্য থাকবে না। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সাহস সমৃদ্ধির এই স্লোগানে অনুষ্ঠিত হল A1 পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ডিলার সম্মেলন 2025। ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে অনুষ্ঠিত সম্মেলনে দেশের প্রায় 700 ডিলার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিভিশনের সিএমও মোহাম্মদ আতিক আকবর, সিএফও বাবলা বসু, লজিস্টিক ডিরেক্টর মফিদুল হক, সিনিয়র জিএম বিজনেস আব্দুর রাজ্জাক, মার্কেটিং বিভাগের এজিএম ফাহিম হোসেন, জিএম অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স আফতাব আলম খান এবং হেড অফ বিজনেস অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট খন্দকার শফিকুল ইসলাম উল্লাস। অনুষ্ঠানে A1 পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং এর সেরা ডিলারদের পুরস্কার দেওয়া হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গত 9 মাসে বিজিবির রংপুর রিজিয়নের 1600 কিলোমিটার সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল, হেরোইন, অস্ত্রসহ প্রায় 60 কোটি টাকার বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জের 53 বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুর রিজিয়নের পক্ষ থেকে এই তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, রংপুর রিজিয়নের অধীনে 4টি সেক্টর ও 15টি বিজিবি ব্যাটালিয়নের অভিযানে চলতি বছরে 501 জন আসামি সহ এসব চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল, হেরোইন, কোকেন, মদ, গাঁজা, ইয়াবা, আগ্নেয়াস্ত্র, গুলি, গান পাউডার, ককটেল, পেট্রোল বোমা, গরু, মহিষ, কোষ্ঠী পাথর, স্বর্ণ, রৌপ্য, শাড়ি, কাপড় ও মোটরসাইকেল সহ অন্যান্য পণ্য। এবারে খেলার খবর।
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম খেলায় পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ইংল্যান্ডের কাছে হেরে যায় টাইগ্রেসরা। এরপর তৃতীয় খেলায় নিউজিল্যান্ডের কাছেও পরাজিত হয় নিগার সুলতানা জ্যোতির দল। দলের ভাবনার কারণ ব্যাটিংয়ের অধারাবাহিকতা, অথচ বোলিংয়ে এই বিশ্বকাপে এখনো পর্যন্ত সেরা দলগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে মারুফা, রাবিয়া খানরা। তাই প্রোটিয়াদের বিপক্ষে জিততে হলে ব্যাটিংয়ে জ্বলে ওঠা ছাড়া বিকল্প নেই বাংলাদেশের সামনে। বিশাখাপত্তনমে খেলা শুরু হবে বেলা 3:30টায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। হামাস ইসরায়েল বন্দী বিনিময় শুরু, মুক্ত 7 জিম্মিকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর, মুক্তির অপেক্ষায় 2000 ফিলিস্তিনি। শিক্ষা ভবনের সামনে রাজধানীর 7 কলেজ শিক্ষার্থীদের অবস্থান, সড়কে পুলিশের ব্যারিকেড, আজও ধর্মঘটে এমপিওভুক্ত শিক্ষকরা। নির্বাচনের মধ্য দিয়ে দেশে যখন গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, তখন পিআরের দাবিতে আন্দোলন উদ্বেগজনক, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার উপর থেকে গুলি চালাতে উপসামরিক সচিব কর্নেল রাজীবকে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এবং সমন্বয়কদের সাথে সরকারের কোনো দূরত্ব নেই, জানালেন ধর্ম উপদেষ্টা। প্রাথমিক বিদ্যালয়ে সংগীতের শিক্ষক নিয়োগ স্থগিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।